আপনারা তো আমার ছবি কেড়ে নিলেন, দয়া করে এবার আমাকে ছেড়ে দিন। আমি হাত জোর করে বলছি। ছেড়ে দিলে তো পুলিশে গিয়ে বলবি আমার ইজ্জত লুট করেছে, তারপর পুলিশ আমাদের ধরে পেদানি দেবে। তা হতে দেওয়া যাবে না। না না, আমি কাউকে কিছু বলবো না, বিশ্বাস করুন, আপনার পায়ে ধরে বলছি, আমাকে ছেড়ে দিন। ভোলা, সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি মেরে দফা রফা কর। ওদের আবার মাটি চাপা দিতে হবে, হাতে অনেক কাজ। সেদিন ছিল ঝড়ের রাত। রাস্তার পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়লাম। সাথে সাথে বৃষ্টি আরো জোরে বইতে লাগলো। বুঝতে পারলাম এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। সামনে একটি বড় গাছ দেখে এগিয়ে গেলাম। চারিদিকে বজ্রপাত, মনে হলো আকাশ ভেঙে পড়বে। বড় গাছটির নিচে প্রায় চলে এসেছি। হঠাৎ একটি ডাল ভেঙে পড়ল। কে যেন বলেছিল, ঝড় তুফানে গাছের নিচে দাঁড়াবেন না। আমি ক্ষণিকের জন্য থমকে দাঁড়ালাম। ঈশ্বরকে অনেক ধন্যবাদ, অল্পের জন্য বেঁচে গেছি। তাই তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়লাম। আশেপাশে কোনো বাড়িও নেই যেখানে আশ্রয় নেব। ঠিক তখনই স্কুল দেখতে পেলাম। দৌড়ে গিয়ে বারান্দায় উঠে পড়ি। সাথে সাথে বৃষ্টিও আরো বেড়ে গেল, সাথে দমকা হাওয়া। ভাগ্যিস এখানে স্কুলটা ছিল। বজ্রপাতের শব্দে কান যেন বন্ধ হয়ে আসছে। শুধু বৃষ্টি হলে ভিজে ভিজেই বাড়ি চলে যেতাম। জানি মা খুব চিন্তা করবে। বেশ কিছু সময় কেটে গেল, বৃষ্টি থামার কোনো নাম নেই। ঠিক তখনই চোখ যায় সামনের বড় গাছটির নিচে। একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আমাকে হাতের ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। যে কোনো সময় বিপদ হতে পারে, তাই আমি ছেলেটিকে কাছে ডাকলাম। এই ছেলে, শোনো, তাড়াতাড়ি বারান্দায় আসো, বৃষ্টিতে ভেজো না, ঠান্ডা লেগে যাবে যে। ছেলেটি আমার কোনো কথাই শুনল না, দৌড়ে গাছের আড়ালে চলে গেল। আমি আবার ডাক দিলাম, এই যে, এই ছেলে। এমন সময় বৃষ্টিও অনেক কমে গেছে, তাই বেরিয়ে পড়লাম। রাত অনেক হয়েছে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। হঠাৎ মনে হলো বাচ্চাটি আমাকে কিছু বলতে চাইছিল। আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারিনি। রাত অনেক হয়েছে। কিছুটা এগিয়ে এসে থমকে দাঁড়ালাম। তখন মনে পড়ল বাজারের ব্যাগটা বারান্দায় ফেলে এসেছি। কি আর করি, নিজের উপর ভীষণ রাগ হলো, তাই বাধ্য হয়ে আবার ফিরে গেলাম। মা প্রায়ই বলেন, বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। ব্যাগটি যেখানেই ছিল সেখানেই পড়ে আছে। হঠাৎ মনে হলো কে যেন পেছন থেকে আমাকে ধাক্কা দিল। আর ঠিক তখনই কান্নার শব্দ শুনতে পেয়ে আমি সামনের রুমের দিকে এগিয়ে গেলাম। আপনারা তো আমার ছবি কেড়ে নিলেন, দয়া করে এবার আমাকে ছেড়ে দিন। আমি হাত জোর করে বলছি। একজন মহিলা হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইছেন। পাশে সেই ছেলেটি। ছেড়ে দিলে তো পুলিশে গিয়ে বলবি আমার ইজ্জত লুট করেছে, তারপর পুলিশ আমাদের ধরে পেদানি দেবে। তা হতে দেওয়া যাবে না। না না, আমি কাউকে কিছু বলবো না, বিশ্বাস করুন, আপনার পায়ে ধরে বলছি,
আমাকে ছেড়ে দিন। ভোলা, সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি মেরে দফা রফা কর। ওদের আবার মাটি চাপা দিতে হবে, হাতে অনেক কাজ। না না, আমাকে মারবেন না, আমার প্রাণটা ভিক্ষা দিন, না হলে আমার বাচ্চাটা অনাথ হয়ে যাবে। টেনশন করো না, তোমার বাচ্চাকেও তোমার সাথে পাঠাবো। ভোলা, চালা গুলি। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, ভয়ে দৌড়াতেও পারছি না। সাবাস, খেল খতম। এই তো বাঘের বাচ্চা, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি। এমন দৃশ্য সিনেমাতে দেখেছি, বাস্তবে দেখব স্বপ্নেও ভাবিনি। তুই রক্ত পরিষ্কার করে লাশ দুটো বাইরে নিয়ে আয়, আমি গর্ত করছি। আমি ভয়ে কাঁপছি। ঠিক এমন সময় লোকটি আমার সামনে দিয়ে বেরিয়ে গেল। মনে হয় যেন আমাকে দেখতেই পেল না। তাহলে তাহলে আমি কি স্বপ্ন দেখছি? লোকটি আমার চোখের সামনে দাঁড়িয়ে মাটি কেটে গর্ত করতে লাগলো। অন্যজন এক এক করে লাশ দুটি নিয়ে এলো। আরে বোকা, এখানে কেন ফেললি? গর্তের ভেতর ফেল, তাড়াতাড়ি আমাদের কাজ সেরে এখান থেকে সরে পড়তে হবে। ওরা লাশ দুটি মাটি চাপা দিয়ে নিমিষেই কেটে পড়ল। এখন বুঝতে পারছি বাচ্চা ছেলেটি হাতের ইশারায় কেন আমাকে এই জায়গাটি দেখাচ্ছিল। হঠাৎ বুঝতে পারলাম আমার শরীর হালকা হয়ে গেছে। ঠিক তখনই কান্নার শব্দ পেলাম। ক্লাসরুমের কালো ছায়া দেখে বুঝতে পারলাম মৃতদের আত্মা। ভয়ে আমার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। বারান্দায় বসে মনে মনে ভাবছি, এই অবস্থায় আমার কি করা উচিত? থানায় গিয়ে বললে উল্টো পুলিশ আমাকেই পাগল ভাববে। ঠিক এমন সময় শুনতে পেলাম, এই যে দাদা, এখানে একা একা বসে কি ভাবছেন? বৃষ্টি থামবে না, ভিজে ভিজে বাড়ি যেতে হবে। যান, বেরিয়ে পড়ুন, না হলে সারা রাত এখানে কাটাতে হবে। দেখুন, এই ঝড় বাদলের রাতে রাস্তায় বেরোতে সাহস পাচ্ছি না, তাই বসে আছি। বৃষ্টি থেমে গেলে বেরিয়ে পড়ব। দেখুন দাদা, আমরা লোকাল ছেলে, রুমে বসে মাল খাবো। তবে একটা অনুরোধ, কাউকে বলবেন না, বুঝতেই তো পারছেন। লোক দুটি রুমে ঢুকে নেশা করতে লাগলো। বলছিলাম দাদা, এখানে আসা কি ঠিক হলো? দুদিন আগেই তো কাণ্ড করে গেলাম। মৃত মানুষের আত্মা নাকি 1 মাস দেহের পাশে থাকে। এত ভয় পাস কেন রে? জীবনে তো কত মার্ডার করলাম, কিছু হয়েছে বল? বুঝলি, ভূত প্রেত আত্মা সবই মিথ্যা। যদি থাকতো এতদিনে আমাদের ঘাড় মটকে ফেলতো। বলছিলাম সেদিন ওদেরকে না মারলে হতো না? ভয় দেখিয়ে ছেড়ে দিতাম। দেখ ভাই, ওরা মরে গেছে, ওদেরকে নিয়ে আর ভাবতে নেই। গুরু, ওরা তো মরেনি, তোমার পেছনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে? কি উল্টো পাল্টা বকছিস? মৃত মানুষ কখনো জীবিত হয় নাকি? সত্যি বলছি গুরু, একবার পেছন ফিরে তাকিয়ে দেখো, আমার চোখেরও ভুল হতে পারে। অল্পতে তোর নেশা ধরে যায়, কাল থেকে আর মাল খাবি না, বুঝলি?
এখনো দাঁড়িয়ে আছে, একবার পেছন ফিরে দেখো। তাই তো। আরে ওরা মানুষ নয়, দেখতে পাচ্ছিস না? ওরা ভূত হয়ে গেছে। আমাদের এক্ষুনি পালাতে হবে, না হলে ঘাড় মটকে খাবে। সত্যি ওরা ভূত হয়ে গেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ওরা প্রাণপণ ছুটে যায়। ঠিক তখনই আচমকা দরজাটি বন্ধ হয়ে যায়। কাছে আসবে না বলছি, আমার হাতে বন্দুক আছে, গুলি চালিয়ে দেব। ভালোই ভালোই দরজা খুলে দাও। আরে বোকা, ওরা তো মরেই ভূত হয়েছে, আবার কি মরবে? আগে দরজাটা ভেঙে ফেল, না হলে পালাতে পারবো না। বুঝতে পারলাম মৃত আত্মারা প্রতিশোধ নিয়েছে। সামনের গাছের নিচে আলো এসে পড়ল। মা আর ছেলেকে এক ঝলক দেখতে পেলাম।